আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয় একদিন, মেবি রমজান মাস ছিল, আমি রোজা ছিলাম, আমাকে প্রচন্ড মারা হয়। আমার প্রাইভেট পার্টে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, গাড়ির ইয়েটা খুলে ধাক্কা মেরে আমাকে গাড়ির ভিতরে ফেলে দেয়, 2টা কাপড় দিয়ে চোখ বাঁধে, তারপর একটা বড় একটা টুপি পরায় আমাকে। আপনি উলঙ্গ থাকলে ওইভাবে টেনে হিস্ট্রি আপনাকে বের করবে চোখ বেঁধে। আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড, ইমেল আইডি পাসওয়ার্ড, আমার পরিবারের কার কার নাম্বার আমার মুখস্থ, কার কার অ্যাকাউন্ট আছে কোন কোন ব্যাংকে। সরকারের বিরুদ্ধে কখনো অনলাইন সোশ্যাল মিডিয়ায় কিছু বলবেন না। যদি বলেন আপনি এবং আপনার পরিবার এই দুনিয়ার আলো দেখতে পারবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি এবং আমার পরিবার জড়িত, এটাই আমার অপরাধ। আয়নাঘর বা বন্দিশালা বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচনা হয় গত 5ই আগস্টের পর। শেখ হাসিনা সরকারের যখন পতন হয় তখন তাদের 17 বছরের যে দুঃশাসন, হত্যা, গুম, সেই চিত্র কিন্তু দেশবাসী জানতে পারে। তবে আয়নাঘর নিয়ে প্রথম যিনি মুখ খোলেন, প্রথম যিনি বিশ্ববাসীকে আয়নাঘরের সঙ্গে পরিচয় করিয়ে দেন, তার নাম শেখ মোহাম্মদ সেলিম। বাড়ি গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর এলাকায়। তিনি 17 বছর ধরে মালয়েশিয়া থাকেন এবং সম্প্রতি তিনি দেশে এসেছেন। তো আয়নাঘর নিয়ে সর্বপ্রথম তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে কথা বলেন এবং তারপর থেকে কিন্তু এটি নিয়ে বিশ্বব্যাপী হইচই পড়ে যায়। আজকে আমাদের অতিথি সেই শেখ মোহাম্মদ সেলিম। কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। চলুন তাহলে দেরি না করে তার সঙ্গে কথা বলা যাক। আপনার কল্পনাতে ছিল কিনা যে আপনি নিজের মাতৃভূমিতে বা নিজ এলাকায় বসে আয়নাঘর নিয়ে কথা বলবেন? এটা স্বপ্ন ছিল, বাট বাস্তবতা খুব কঠিন ছিল। কখন বাস্তবায়িত হবে সেটা আসলে অনুমান করা যেত না, কারণ স্বৈর শাসকের নির্যাতন নিপীড়নে আমি বাংলাদেশে আসার পরে জর্জরিত ছিলাম। আমি 2015 সালের শেষের দিকে বাংলাদেশে আসি। আমাদের দীর্ঘদিনের গাড়ির ব্যবসা, কাপাসিয়া ব্লাড ব্যাংকের পাশে আমার অনন্যা ক্লাসিক গাড়ির বডির কাজ চলতেছিল। আমি বরাবরের মতো ওই দিনও পর্যবেক্ষণের জন্য বাড়ি থেকে আসি। হঠাৎ করে আমার মোবাইলে বিকট আওয়াজে রিং বেজে ওঠে। আমি ফোনটা বের করি, বাট কোনো নাম্বার ছিল না, আমার স্ক্রিনটা সাদা হয়ে গেছে। তৎক্ষণাৎ কয়েকজন লোক আমার সামনে, হঠাৎ করে একজন জিজ্ঞেস করলো, শেখ মোহাম্মদ সেলিম? আমি বললাম জি। আপনারা আমার পাশে চলে আসেন, 2 জন 2 পাশে, আমাকে বলে যে একটু সামনে আসেন, কথা আছে। তো আমি নর্মাল বিষয়টা সামনে যাই। যাওয়ার সাথে সাথে ওই রাস্তার পাশে একটা গাড়ি ছিল, গাড়ি বরাবর যাওয়ার পরে ওনারা গাড়ির ইয়েটা খুলে ধাক্কা মেরে আমাকে গাড়ির ভিতরে ফেলে দেয়। ভিতরে যারা ছিল তারা আমাকে টান দিয়ে গাড়ির ভিতরে উঠায়, বসিয়ে সাথে সাথে আমার হ্যান্ডকাপ পরিয়ে ফেলে, কাপড় দিয়ে আমার চোখ বাঁধে, 2টা কাপড় দিয়ে চোখ বাঁধে, তারপর একটা বড় একটা টুপি পরায় আমাকে। গাড়িটা তখন বাইরে যারা ছিল তারা গাড়ির ভিতরে উঠে যায়। ওঠার পরে গাড়িটা চলতে থাকে। একজন আমাকে জিজ্ঞেস করে, আপকো হিন্দি আতায়? তো আমি বলি যে না, হিন্দি আমি তেমন বুঝি না, ইংলিশ। আমি বলছি যে তেমন একটা না। তখন বলে ঠিক আছে। আর একজন বাংলায় আমাকে জিজ্ঞেস করে আমার নাম, আমার মোবাইল ফোনটা নিয়ে নেয়, আমার মানিব্যাগ নিয়ে নেয়, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে। আমার নাম শেখ মোহাম্মদ সেলিম, আমার বাড়ি এটা সেটা, অনেক বিষয় জিজ্ঞেস করে। আমি কতদিন ধরে মালয়েশিয়া থাকি, মালয়েশিয়া কার কার সাথে আমার সম্পর্ক, বিস্তারিত অনেক বিষয় জিজ্ঞেস করে। তো আমি খুব নার্ভাস ফিল করি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। তখন আমি তাদেরকে বলি যে আমার কাপড়টা খুলে দেন, যেহেতু আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তখন তারা চোখের কাপড়টা একটু লুজ করে দিয়ে টুপিটা একটু উপরে উঠিয়ে দেয়। আর স্বাভাবিক গাড়িটা চলতে থাকে। আমি বলি সামনে আমার বাড়ি, ওইখানে ব্রেক করেন, আপনারা কি জানতে চান, কারা আপনারা? তারা কোনো কিছুর উত্তর দেয় না। বিকট আওয়াজে তারা মিউজিক বাজায় গাড়ির ভিতরে। পরবর্তীতে আমি ফিল করতে পারি যে রাজেন্দ্রপুর রেল ক্রসিংয়ে যাওয়ার পরে আমি ফিল করি যে আমি এখন রাজেন্দ্রপুর বাজারে আছি, যেহেতু এই রাস্তাটা আমার খুব পরিচিত, দীর্ঘদিনের ট্রান্সপোর্টের ব্যবসা আমাদের। পরবর্তীতে ক্যান্টনমেন্টের ভিতরে লাস্ট যে চেকপোস্টটা, সেখানে গাড়িটা থামানো হয়। গ্লাস খুলে একজন সেনা অফিসার জিজ্ঞেস করে যে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে। পরে ওনারা বলে যে পিছনে কথা বলেন। পরবর্তীতে গ্লাসটা বন্ধ করে গাড়িটা চলতে থাকে। মেবি ন্যাশনাল পার্কের মাঝামাঝি যে কোনো একটা জায়গায় গাড়িটা ব্রেক করা হয়, আমাকে গাড়ি থেকে নামানো হয়, নামিয়ে সেম আরেকটা গাড়িতে ওঠানো হয়। গাড়ির ভিতরের যে ইয়াটা আমি ফিল করি, মানে সাউন্ড প্রুফ গাড়ি, খুবই উন্নত। বাট পরবর্তীতে আমি বের হওয়ার পরে যে ভিডিও দেখলাম, বাট গাড়িটা বাইরে থেকে বোঝা যায় না যে এত উন্নত গাড়ি।
অনেক জায়গা আমাকে হাঁটিয়ে একটা কোল্ড রুম, খুবই ঠান্ডা, ওই রুমের মধ্যে আমাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়। আমার মনে হয়েছে যে ভুল কোনো ব্যক্তিকে তারা উঠিয়ে আনছে। তারা আমার আসল নাম শেখ মোহাম্মদ সেলিম না, আমার বাড়ি গাজীপুরে না, বিভিন্ন বিষয়ে তারা আমাকে প্রশ্ন করে। তো ওই দিনকার মতো আমাকে মারধর করা হয়। মারধর করে এক পর্যায়ে এর প্রথমেই ডাক্তার আসছিল মেবি, উনি আমাকে ইকুইপমেন্ট লাগিয়ে চেক করে, পরবর্তীতে আমাকে মারধর করা হয়। পরে এক পর্যায়ে ওনারা আমাকে একটা রুমের মধ্যে নিয়ে যায়, ওইখান থেকে বের করে। রুমের মধ্যে যাওয়ার পরে রুমটা আমার মনে হয়েছিল আন্ডারগ্রাউন্ডের মধ্যে। আমি দুজন লোককে দেখতে পাই যখন আমার চোখ খোলে। একজন লোকের বাড়ি ছিল মেবি চট্টগ্রামে, শেখ নূর, আরেকজন প্রবাসী ছিল। ওটা কি ডিজিএফআই এর? ওইটা প্রথম আমি বুঝতে পারিনি ডিজিএফআই, কিন্তু ওয়ালের মধ্যে ডিজিএফআই নাম লেখা ছিল। আচ্ছা জি, পরে কন্টিনিউ করুন। ডিজিএফআই নাম লেখা ছিল। তারপরে ওনারা আবার যে দুইজন ছিল ওইখানে বন্দি আগে থেকেই, ওরা আমার সাথে তেমন কথা বলতেন না। তারপরে আমাকে মেবি রাতের খাবারই হবে, কারণ যেহেতু আমাকে বিকালে নিয়ে যায়, আমাকে একটা এনার্জি প্লাস বিস্কিট দেওয়া হয় প্যাকেট, আর একটা মাম ওয়াটারের বোতল দেওয়া হয়, আর কোনো খাবার দেওয়া হয় না। তাদেরকে, যে দুইজন ছিল তাদেরকে রাতে ভাত এবং বিভিন্ন ভেজিটেবল দেওয়া হয়। ওই দিনকার মতো শেষ। পরবর্তীতে আমি আর দিন এবং রাত্র তফাৎ করতে পারি নাই, কারণ আমার মনে হয়েছিল যে পুরা দুনিয়া থেকে আমি একেবারেই বিচ্ছিন্ন একটা জায়গায় আছি। ওইখানে আমাদেরকে নেওয়ার পরে মানসিকভাবে, শারীরিকভাবে যেই ধরনের টর্চারের সম্মুখীন আমরা হয়েছি, তখন আমাদেরকে স্টিলের চেয়ারে বসাইছে না কাঠের চেয়ারে না প্লাস্টিকের চেয়ারে, ওইটা আসলে থিঙ্কিং করার মতো, চিন্তা করার মতো সিচুয়েশন আমাদের ছিল না। বিশেষ করে আমার ছিল না, কারণ আমি একজন ভুক্তভোগী। ওইখানে এমন একটা বিএফ তারা আমাদের সাথে করে, রুমের ভিতর থেকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যায়। টয়লেটের মধ্যে 1 মিনিটের চেয়েও কম সময় আমাদেরকে দেওয়া হয়। আপনি উলঙ্গ থাকলে ওইভাবে টেনে হিস্ট্রি আপনাকে বের করবে চোখ বেঁধে, রুমের ভিতরে এসে পুনরায় আবার চোখ খুলে দিবে। তারা যেই ধরনের খারাপ ভাষা ইউজ করে সেটা আসলে আমি মিডিয়ার সামনে বলতে পারবো না। আর গোসলের জন্য সময় একেবারে সীমিত, টয়লেটের জন্য সীমিত। তাদের আচরণ এতটা বিভৎস, যেটা আসলে আমার মাঝে মধ্যে মনে হতো যে আমি মনে হয় না বাংলাদেশে কোথাও, অন্য কোনো রাষ্ট্রে আমি আছি, যারা আমাদেরকে, বাংলাদেশিদেরকে আসলে দেখতে পারে না। বিভিন্ন বিষয় জিজ্ঞেস করার পরে আমার রাজনৈতিক বিষয় জিজ্ঞেস করতো, তারেক রহমানের সাথে সম্পর্ক বা জামাতের সাথে সম্পর্ক বা বিভিন্ন নেতৃবৃন্দুর নাম কার সাথে সম্পর্ক আছে। আমি কোতোয়ালি পাড়াতে বোমা পুঁতে রাখছিলাম, আমি শেখ হাসিনাকে হত্যা চেষ্টার অনেকবার অভিযানের সাথে সংযুক্ত ছিলাম, আমার নাম শেখ মোহাম্মদ সেলিম না। কাপাসিয়ার আওয়ামী লীগের লোকজন শেখ মোহাম্মদ সেলিমকে ইকবাল হোসেন সেলিমের সাথে মিলিয়ে ভুল অভিযোগের ভিত্তিতে তারা আমাকে ধরিয়ে দেয়। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা নেত্র নিউজের বিষয়টি অবশ্যই জানবো। আপনি ওখানে যে বলছিলেন যে বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি পীড়া দিত, আর কি কি বিষয় আছে? তারা আমার কাছে বিএনপি জামাতের অনেক টাকা আছে আমার অ্যাকাউন্টে, এই বিষয়গুলো জানতো, জানার জন্য খুব মারধর করতো আমাকে, জানতে চাইতো বারবার। আমার অ্যাকাউন্ট নাম্বার নেই, আমার মোবাইল নাম্বার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড, ইমেল আইডি পাসওয়ার্ড, আমার পরিবারের কার কার নাম্বার আমার মুখস্থ, কার কার অ্যাকাউন্ট আছে কোন কোন ব্যাংকে, আমার কাছে বিপুল অ্যামাউন্টের টাকা আছে, আমি অস্ত্র কোথায় রাখছি, আমি বোমার সরঞ্জাম কোথায় রাখছি, আমি বারবার কেন নির্বাচনের সময় দেশে আসি, বিএনপির কার কার সাথে আমার সম্পর্ক, জামাতের কাকে আমি চিনি, কে আমাকে বোমা বানানোর ট্রেনিং দিয়েছে, বিভিন্ন বিষয়ে আসলে ওনারা আমাকে প্রশ্ন করতো। তো যেই বিষয়গুলো আমি জানতাম আমি উত্তর দিতাম, কারণ ওইখানে আসলে এমন একটা সিচুয়েশন যে ইনিয়ে বিনিয়ে বলার মতো কোনো অবস্থা ওইখানে নাই। কারণ আপনি আমার জীবন মরণের সন্ধিক্ষণে ছিলাম আমি। তো আমার কাছে ওনারা যেই জিনিসগুলো জানতো, আমার জীবন বৃত্তান্ত আমি সব কিছু খুলে, একেবারে যা কিছু আছে আমি ওনাদের কাছে খুলে বলি। আপনি সেখানে আর কোন ধরনের লোককে দেখেছেন বা তাদের সাথে কথা হয়েছে কিনা? জি, বিভিন্ন পর্যায়ে ওনারা এক এক সময় আমাকে জিজ্ঞাসা করে এক এক রুমে আমাকে রাখতো। তো একজনের সাথে আমার দেখা হয়, বাড্ডা লিটন, যিনি বাংলাদেশের হয়ে অলিম্পিকে দুবাইতে কম্পিটিশনে যোগ দেওয়ার কথা ছিল, উনি আমাকে বলছে। বাড্ডা লিটনের সাথে দেখা হয়, একটা রুমে আমার দুইজনকে রাখা হয়। পরবর্তীতে
আমার পাশের রুমে একজন ছিল ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার, ওনার নামটা আমার মনে নাই। পরবর্তীতে ওনার একটা নাম্বার লেখা ছিল টয়লেটের মধ্যে, ওই নাম্বারটা আমি মুখস্থ করি। পরবর্তীতে আমি মালয়েশিয়া যাওয়ার পরে ওনার পরিবারের সাথে যোগাযোগ করি। ওনার আম্মা আমাকে বলে যে বাবা তুমি আর কল দিও না, কারণ আমাদের নাম্বারগুলো ট্যাগ করে তোমার পরিবারের সমস্যা হবে বা তোমার সমস্যা হবে। তুমি আমাদেরকে তথ্য দিয়েছো, সেই বেঁচে আছে, আমরা সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করব। তোমাকে ধন্যবাদ। তা আপনি সেখান থেকে মুক্তি পেলেন কিভাবে, বা ওখান থেকে মুক্তি পাবেন এটা আপনার কল্পনাতে ছিল কিনা, বা প্রত্যাশা করেছেন কিনা বের হতে পারবেন? জি, এটার আগে আমি একজনের কথা স্মরণ করতে চাই। আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয় একদিন, মেবি রমজান মাস ছিল, আমি রোজা ছিলাম, আমাকে প্রচণ্ড মারা হয়, আমার প্রাইভেট পার্টে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। আমি খুবই মানে একেবারে মনে হচ্ছিল যে আমি মরে যাব। তখন তারা দুইজন আমাকে ধরে আলাদা একটা রুমে নিয়ে যায়, যেখানে শুধু আমি একলা ছিলাম। তো ওইখানে পাশের রুমে আমাদের আবার কথা বলার একটা সিস্টেম ছিল, অ্যাডজাস্ট ফ্যান কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতো। তখন ডান পাশে বাম পাশে যারা থাকতো তাদের সাথে ওয়ালে আঘাত করে আমরা দরজার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম, শুধু চেহারা দেখা যেত না। তখন আমি খুবই নার্ভাস ফিল করি, আমার মনে হচ্ছিল আমি মারা যাব। তখন বংশালের যুবনেতা, ছাত্রনেতা, যুবনেতাও যাই বলেন, সোহেল নামে একজন ব্যক্তি, তিনি আমার সাথে কথা বলে, আমার পরিচয় জানতে চায়। তখন আমি আমার মালয়েশিয়ার রাজনৈতিক পরিচয় দিই, আমার পরিবারের কথা বলি। তখন উনি আমাকে বলে আপনাকে মারবে না, আপনি চিল্লায়া কান্নাকাটি করেন না, দোয়া করেন। এখানে বিএনপির অনেককে রাখা হয়েছে, আমাকে রাখা হয়েছে, ইলিয়াস আলীকে রাখা হয়েছে, কাউকে মারে নাই। আপনি কি তখন ইলিয়াস আলীকে দেখেছেন কিনা? না, ওইখানে মানে যার সাথে রুমে আপনাকে রাখা হবে শুধু তাকেই আপনি দেখতে আপনি পারবেন। কি শুনেছেন যে ওখানে বন্দী আছে? হ্যাঁ, সোহেল আমাকে নিজে বলছে যে আপনাকে মারবে না, এখানে বিএনপির অনেককে বন্দি করে রাখা হয়েছে, ইলিয়াস আলী এবং আমি নিজেও, মানে সোহেলের কথা পরিচয় দিল যে আমিও তো বিএনপির রাজনীতির সাথে জড়িত, আমাকেও মারে না, আমাকে দীর্ঘ বছর ধরে বন্দি করে রাখছে। সুতরাং আপনি দোয়া করেন, আর যদি মুক্তি পান তাহলে দেখা হবে রাজপথে। যদি বংশালে কখনো যান, যে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, আমার কথা বলবেন সোহেল, সবাই আমাকে চিনবে। ওখানে যারা বন্দী বা আপনাদেরকে যারা গোয়েন্দা সংস্থা যারা বন্দী করে রেখেছে তারা কি বলতো? দেখেন, ওইখানের একটা বিষয় আমি বলি, তাদের যে প্রশ্নগুলা এগুলো আসলে বুঝে ওঠার মতো মানসিকতা আমার ছিল না। তারা এক এক সময় এক এক ধরনের শেখ প্রশ্ন হাসিনার নির্দেশেই কাজ করতো? ডেফিনেট, অবশ্যই, এটা একেবারে সরাসরি। এটা শেষ সময়ের একটা আপনাকে ইয়া বলি, আমাকে যখন তারা ছেড়ে দিবে আমি তো ভাবছিলাম যে ওইখান থেকে আমাকে নিয়ে মেরে ফেলবে। তো যখন ওনারা আমার ড্রেস আমাকে ফেরত দেয় তখন আমি বুঝতে পারি, আমার একটা জিন্সের প্যান্ট ছিল, আমার একটা শার্টের মতো একটা গেঞ্জি ছিল, পায়ে জুতা ছিল, আমার 2টা ফোন ছিল। আচ্ছা, ওখানে কি খাবার দিত এই বিষয়টা কিন্তু আমরা বলেননি আপনি। খাবারের বিষয়গুলা অন্যান্য বন্দীদের মতো পরবর্তীতে আমি যাদের বক্তব্য শুনছি, আয়নাগর থেকে যারা মুক্ত হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের পরে, তাদের সাথে খাবারের বিষয়গুলা খুব বেশি মিল নাই আমার। বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর ভাই, ওনার খাবারের সাথে আমার কিছুটা মিল আছে। সবাইকে মামো আটার দিত, আমাকেও দিয়েছে, বাট সবাইকে পচা খাবার দিত, ভাত বা রুটি এগুলা নষ্ট দিত, বাট আমাকে ভালো খাবার দেওয়া হইতো। আর যিনি খাবার দিত ওই লোকটা আমার মনে হয়েছিল যে আমাদের কাপাসিয়া থানা নদীর ওই পারে ওনার বাড়ি, কারণ ওনার কণ্ঠটা আমি একেবারে মানে নদীর ওই পারের লোক যেভাবে কথা বলে। এবং উনি আমাকে মাঝে মধ্যে যখন উনি একলা যাইতো খাবার দিতে, তখন উনি আমাকে বলতো শেখ মোহাম্মদ সেলিম আপনার যদি খাবার কম পড়ে তাহলে আমাকে বললেন, আমি একটু বেশি করে দিব। তার পরিচয় কি আপনাকে দিয়েছিল? না, ওইখানে ওনারা যারাই আসতেন সকলে আপনার মাস্ক ইউজ করতেন আর বড় সানগ্লাস ইউজ করতেন, চেহারা যেন বোঝা না যায়। মানে আপনার ধারণা ওই ব্যক্তির কাপাসিয়া ছিল, যার কারণে আপনি একটু সহানুভূতি পেয়েছেন? জি, আমি ওনার কাছ থেকে সহানুভূতি পেয়েছি, যেখানে ছিলাম। জি, পরবর্তীতে যখন আমার ড্রেস আমাকে ফেরত দেওয়া হয় তখন আমি আসলে বুঝতে পারি যে হয়তো বা আমাকে ছেড়ে দিবে। তখন ওনারা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে আমাকে, আমার জামা কাপড় যখন পরা শেষ হয় তখন চোখ বেঁধে, গামছা দিয়ে চোখ বাঁধে, তখন দুইজনে ধরে আমাকে নিয়ে আসে, অনেক দূর হাঁটায়। হাঁটানোর পরে একটা লকারের কাছে যায়, লকারটা খোলে, আমি শব্দ ফিল করি, তখন আমাকে বলে যে এই যে আপনার মানি ব্যাগ, মালয়েশিয়ান রিঙ্গিত প্রায় 2-3 হাজার রিঙ্গিতের মতো ছিল, আমার সাথে যেগুলো ছিল, বাংলাদেশি টাকা ছিল, অনেক টাকাই ছিল মোটামুটি, আমি গাড়ির কাজ করাইতেছি যেহেতু। তো আমাকে বললো যে আপনার সবকিছু আমরা ফেরত দিচ্ছি, একটা লেনোভো ফোন ছিল আর একটা নর্মাল ফোন ছিল, তো সবকিছু ফেরত দিচ্ছি। আর
কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কে নিয়ে আসছে, কেমন ছিল এই জায়গা, এই বিষয়ে কারোর সাথে কথা বলবেন না। সরকারের বিরুদ্ধে কখনো অনলাইন সোশ্যাল মিডিয়ায় কিছু বলবেন না। যদি বলেন, আপনি এবং আপনার পরিবার এই দুনিয়ার আলো দেখতে পারবেন না। আপনি যেখান থেকে মুক্তি পাচ্ছেন, এই জায়গা থেকে কেউ মুক্তি পায় না। আপনার কপাল ভালো, আপনাকে এখান থেকে মুক্তি দেওয়া হচ্ছে। সুতরাং বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, দেশের মধ্যে থাকবেন, সিম্পল জীবনযাপন করবেন। যদি কখনো কোথাও মুখ খোলেন, তাহলে আপনি এবং আপনার পুরো পরিবার আর কখনো এই দুনিয়ার কারোর সাথে কথাও বলতে পারবেন না, বেঁচেই থাকবেন না। সুতরাং বি কেয়ারফুল। তো আমি বলি, জি স্যার, কোনো সমস্যা নেই। যদি প্রয়োজন পড়ে দুনিয়ার এমন এক প্রান্তে আমি চলে যাব আমার পরিবারকে নিয়ে, যেখানে আসলে এই দেশের কারোর সাথে দেখা হবে না। আসলে আপনার অপরাধটা কি ছিল? আমার অপরাধ, আমার মনে হয়েছিল যে আমি একজন বাংলাদেশি, একজন প্রবাসী ব্যবসায়ী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমি এবং আমার পরিবার জড়িত। এটাই আমার অপরাধ। এর বাইরে আসলে আমি বাংলাদেশের কোনো ক্রাইমের সাথে, আমার জীবনে আমি বারবার বলেছি যে আমি একটা মাসিকে সজ্ঞানে আঘাত করছি বলে আমার মনে নাই। তাহলে আপনি আয়নাগর থেকে তো তখন মুক্তি পেলেন, আয়নাগর থেকে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হলো? জি, আয়নাগর থেকে আমার জিনিসপত্র বুঝিয়ে আমাকে যে কথাগুলো আমি বললাম, বলার পরে আমাকে সিঁড়ি দিয়ে পুনরায় উঠানো হয়, কলেপসেবল একটা গেট খোলা হয়, তারপরে আমাকে বের করে একটা গাড়িতে উঠানো হয়। গাড়িতে উঠানোর পরে গাড়িটা চলতে থাকে। তখন কি আপনার চোখ খোলা ছিল? না, চোখ বাঁধা। আগে যেভাবে আটক করেছে ঠিক সেইভাবে না, ওই সময় একটা কাপড় দিয়ে চোখ বাঁধা। গাড়িটা চলতে থাকে, মোটামুটি 4-5 মিনিট চলার পরে ওনারা আমার চোখটা খুলে দেয়। তখন হ্যান্ডকাপ পরা, চোখটা খুলে দেওয়ার পরে সামনে যিনি বসা ছিলেন ড্রাইভারের অপোজিটে, ওনার কাছে আর্মস ছিল, সিভিল ড্রেসের মধ্যে ছিলেন। উনি আমাকে বললো, শেখ মোহাম্মদ সেলিম, আপনার কোনো জিনিস কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই, মোবাইল, মানিব্যাগ আমাদেরকে কিছুই দেওয়া হয়নি। তখন আমি বলি যে আমার কিচ্ছু লাগবে না, আপনারা আমাকে ছেড়ে দেন। তো বললো যে পরে আর উনি কোনো উত্তর দেয় নাই। তখন আমি দেখতে পারি আমার পাশে আর একজন আছে, ওনাকেও এইভাবেই হয়তো ওইখান থেকে বের করে আনছে। আর আমার এই পাশে আরেকজন বসা, ওনার কাছে একটা আর্মস আছে, উনিও সিভিলে, বাট ওনাকে উপজাতির মতো আমার মনে হয়েছে। আচ্ছা আচ্ছা। তখন আমি দেখতে পেলাম যে আমাকে মিন্টু রোড নিয়ে যাওয়া হয়, ডিবিতে। মিন্টু রোড নিয়ে যাওয়ার পরে ওনারা ওইখানে ঢোকার পরে মিন্টু রোডে যে পুরাতন একটা ভবন আছে, ওইখানে আমাকে নামানো হয়। অল্প একটু সিঁড়ি দিয়ে ওঠার পরে ভিতরে প্রবেশ করার পরে এন্ট্রি করার যে ফাইল আছে, ওইখানে আমার নাম লেখানো হয়। তারপর একটা লোহার পিঞ্জারার মতো আছে, সেল আছে, লোহার পিঞ্জারাও আছে, ওইখানে আমাকে ঢুকানো হয়, আমাকে এবং আরেকজন যে ছিল উনি। তখন মেবি রাত্রে তৎকালীন আসাদুজ্জামান মিয়া ঢাকার কোন দায়িত্বে ছিলেন আমি জানি না, পুলিশের, উনি আসার পরে আমি ওনাকে দেখে, ও যেহেতু অনলাইন অ্যাক্টিভিস্ট বা আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমি ওনাকে চিনতে পারি। আমি ওনাকে বলি যে স্যার, আমি একজন প্রবাসী ব্যবসায়ী, আমাকে দীর্ঘদিন যাবৎ বাড়ি থেকে উঠিয়ে আনার পরে আমাকে কোথায় রাখছে আমি জানি না, আমার পরিবারও জানে না। তখন উনি কোনো রেসপন্স করেনি, উনি চলে যায়। তারপরে যিনি আমার খাতাতে এন্ট্রি করছিলেন, ওনাকে দেখে খুব দিনদার মনে হয়েছিল, জুব্বা টুব্বা পরা। তো আমি ওনাকে বলি যে আপনি আমার পরিবারকে একটু নক দিয়ে বলেন যে আমাকে মিন্টু রোড নিয়ে আসা হয়েছে, যেহেতু দীর্ঘদিন ওনারা জানেন আমি কোথায়। তো উনি আমাকে বলে দোয়া ইউনুস পড়েন।